এমপি আনোয়ারুল আজিমকে লোমহর্ষকভাবে হত্যা, কলকাতায় গ্রেপ্তার সিয়াম, তদন্তে ঢাকা আসছে ভারতীয় পুলিশ। এমপির মরদেহ উদ্ধারে কাজ করছে দুই দেশের গোয়েন্দা সংস্থা, অপকর্মে জড়িত কিনা তদন্তে বেরিয়ে আসবে। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিইসি। নদ নদীর দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক ব্যবস্থাপনা ফোরাম গঠনের প্রস্তাব। দ্বিতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজে ফিরতে মুখিয়ে টাইগাররা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। সন্ধ্যা ৭টার ২১শে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে। শৈশবের শহরে পৌঁছল প্রেসিডেন্ট রাইসির মরদেহ, অন্তিম সায়ানের প্রস্তুতি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতে শরীর খণ্ড বিখণ্ড করা হয়েছে। আলামত নষ্ট করতে শরীরের মাংসে হলুদ মিশিয়ে বিভিন্ন স্থানে ফেলা হয়। এমপি আনার হত্যার এমন লোমহর্ষক বর্ণনা দেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার। এদিকে ঘটনা তদন্তে ভারতীয় পুলিশের একটি দল ঢাকা আসছে। রাসেল খানের রিপোর্ট। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের হত্যার খবর সামনে আসার পর থেকেই তার মরদেহ নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। খণ্ডিত মরদেহ উদ্ধার হলেও এখনো পুরো লাশের হদিস মিলেনি। অবশেষে সবকিছু খোলাসা করল ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ। বাংলাদেশে হত্যার পরিকল্পনা হলেও পরে সিদ্ধান্ত হয় এমপি আনারকে খুন করা হবে ভারতে। ডিবি বলছে, এই হত্যার মূল পরিকল্পনাকারী এমপি আনারের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহীন, আর সরাসরি হত্যায় জড়িত ছিল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ ও তার বান্ধবী সেলেস্তি রহমান। শাহীন গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার সহকর্মীদের। সিয়াম তারা আগে ভিতরে ছিল, সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। আটকদের বরাত দিয়ে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন, হত্যার পর আনারের মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, পরে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। সিয়াম জাহিদ ভারতীয় একজন ড্রাইভার, সেই ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায়। রাজধানীর গুলশান ও বসুন্ধরা আবাসিক এলাকার আলাদা দুটি বাসায় দীর্ঘদিন ধরে এই হত্যার পরিকল্পনা করা হয়েছে। হারুনুর রশিদ জানান, কোনো আর্থিক কারণ নাকি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা হয়েছে তারও তদন্ত করা হচ্ছে। আর্থিক কারণে বা রাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারকে ঘিরে কোনো ধরনের কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে। পাশাপাশি আপনারা জানেন যে মূল যে মাস্টারমাইন্ড এবং যে আমাদের ভিকটিম তারা কিন্তু পরস্পরের বন্ধু, তারা একসময় একসাথে খেলাধুলা করত। অধিকতর তদন্তের প্রয়োজনে সরকার অনুমতি দিলে বাংলাদেশের গোয়েন্দা দলও যাবে ভারতে। কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশের ডিবি আমরা সম্মিলিতভাবে কাজ করছি এবং আমরা একে অপরের সাথে আমাদের তথ্য আদান প্রদান করছি। রাসেল খান, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত অন্যতম সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। ফরেনসিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে তথ্য উপাত্ত সংগ্রহ করেছে তারা। রিপোর্ট করছেন দুলি মল্লিক। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্ত করছে বাংলাদেশ ও ভারত। গঠন করা হয়েছে স্পেশাল তদন্ত টাস্ক ফোর্স। ২ সদস্যের দলটি আনার হত্যাকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবারের সঙ্গে কথা বলবেন। বাংলাদেশে গ্রেপ্তার সন্দেহভাজন ৩ আসামিকেও জিজ্ঞাসাবাদ করবেন তারা। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও আনার হত্যা তদন্তে তৎপর পুলিশ। নতুন করে আরেক সন্দেহভাজন সিয়ামকে গ্রেপ্তার করেছে তারা।
और उसके बाद 22 तारीख को आज हम लोग को एक इनपुट मिला कि उनका शायद मर्डर कर दिया गया है। নিউটাউনে ঘটনাস্থলে ওই ফ্ল্যাট থেকে রক্তের নমুনা সহ ফরেনসিক তদন্তের সব তথ্য উপাত্ত সংগ্রহ করছে পুলিশ। একই সঙ্গে ওই ভবন সহ আশেপাশে ভবনের সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া ঘটনাস্থলে কাছ থেকে জব্দ করা হয় গাড়ি, সেখান থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার জানা যায় কলকাতার নিউটাউনে সঞ্জীবা গার্ডেন্স আবাসিক ভবনের ভেতরে খুন হন আনোয়ারুল আজিম, তবে সেখানে তার মরদেহ মেলেনি। দুলি মল্লিক, 21 টেলিভিশন। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধারে ভারত ও বাংলাদেশের গোয়েন্দা সংস্থা একসাথে কাজ করছে। ঘটনা তদন্তাধীন থাকায় এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। আর নিহত এমপি কোনো অপকর্মে জড়িত কিনা তাও তদন্তে বেরিয়ে আসবে। কলকাতায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের হত্যার ঘটনায় এসব কথা বলেন সরকারের প্রভাবশালী মন্ত্রীরা। সহকর্মীদের সহায়তায় তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের যুব ও ক্রীড়া উপকমিটির সদস্যদের পরিচিতি সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স। সভায় ওবায়দুল কাদেরের বক্তব্যে উঠে আসে কলকাতায় নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার প্রসঙ্গটি। সংসদ সদস্য কলকাতায় মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে। ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি। তবে আওয়ামী লীগের এমপি, সে কি ছিল সেটা বড় কথা। সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব, তার জন্য শোকার্ত মানুষের, তো তাকে আমরা তৃতীয়বারও নমিনেশন দিয়েছি তার জনপ্রিয়তার জন্য। সংসদ সদস্য আনারের মরদেহ উদ্ধারে দুই দেশের গোয়েন্দা কর্মকর্তারা নিবিড়ভাবে কাজ করছেন। জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে আমাদের মিশন। বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও জানালেন, এখনো পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে দেশের মানুষই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। সাংসদের হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গুরুত্বের সাথে নিয়েছেন। সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। নির্বাচন কমিশন ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন, এটি মুক্তিযোদ্ধাদের বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে। মফিউর রহমানের রিপোর্ট। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা স্মার্ট এনআইডি কার্ড বিতরণের এই আয়োজন। বীর মুক্তিযোদ্ধাদের হাতে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন কার্ড ও স্মারক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সহ আমন্ত্রিত অতিথিরা বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদের অবদান অম্লান থাকবে। আপনারা কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটা দেশের স্থান করে দিয়েছে। আপনাদের যে সম্মান দিতে পেরেছি, আমি মনে করি আপনাদের প্রাপ্য সম্মানের তুলনায় তা কিছুই নয়। পরে সিইসি বলেন, নিয়তির নিয়ম মেনে সব বীর মুক্তিযোদ্ধারাই একসময় দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু এই স্মার্ট কার্ডটি তাদের বীরত্বের স্মারকচিহ্ন হয়ে থাকবে। আপনাদের কার্ডের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা লেখা থাকবে, এটা সত্যি আমাদেরকে খুব আনন্দ দিচ্ছে, আপনাদেরকেও নিশ্চয়ই আনন্দ দেবে। এই কার্ডটিও আপনারা থাকবেন না, কিন্তু আপনার সন্তানদের কাছে, আপনার নাতি নাতনিদের কাছে এটা আর্কাইভ হয়ে থাকবে। এটাকে কখনোই হারাবেন না।
এটা কিন্তু বীরত্বের একটি স্মারক। পর্যায়ক্রমে তালিকাভুক্ত সব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আমরা আপনারা মিলে সেটা করব। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার দেশের নদ নদীর দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বললেন, ভাটির দেশ হিসেবে বাংলাদেশের সুষম পানি পাবার অধিকার রয়েছে। প্রয়োজনে আঞ্চলিক ব্যবস্থাপনা উন্নত করতে সহযোগিতা ফোরাম গঠনের প্রস্তাব দেন মন্ত্রী। নদ নদী রক্ষায় সামাজিক সংগঠন নোঙরের সম্মেলনে এসব কথা বলেন ডক্টর হাসান মাহমুদ। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একসময় দেশের বুক চিরে ১২০০ নদী থাকলেও এখন বলা হয় ৭০০ নদীর কথা, অথচ বাস্তবতা আরও শোচনীয়। স্থানীয় দূষণ আর দখলে একে একে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশের নদীগুলো। যেগুলো যুদ্ধ করে এখনও টিকে আছে সেগুলোর গলা টিপে মেরে ফেলার চেষ্টাও কম নয়। ৩ দিক স্থল বেষ্টিত বাংলাদেশের বেশিরভাগ নদী উজান থেকে আসা, হিমালয় পর্বতমালা থেকে যাদের উৎপত্তি। আর এদেশের প্রবেশের আগে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করা হয়েছে কৃত্রিমভাবে। নদীগুলোর মরণদশার এসব কারণেই আলোচিত হলো নোঙরের সেমিনারে। এবং নদীর সাথে সংযুক্ত খালগুলো, জলাশয়গুলো, বিলগুলো, সেগুলো রক্ষা করতে হবে। আমাদের সম্পদ আমাদের চোখের সামনে ধ্বংস হয়ে যাচ্ছে, এটা নীরব সাক্ষী হয়ে যদি আমরা থাকি, ধ্বংসই হয়ে যাবে। আমরা দেখি আমাদের বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে, কখনোই তাদেরকে আমরা পরিবেশ রক্ষায় এগিয়ে আসার ভূমিকায় কম দেখি। রাজ্য সরকারের দোহাই দিয়ে তিস্তার পানি বন্টনের মতো ইস্যু জিয়ে রাখতে ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনাও হয় সেমিনার থেকে। তিস্তার পানি কেন, এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এটা কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের অজুহাত দিয়ে এটাকে থামিয়ে রাখা ঠিক হবে না, কেননা উপর থেকে অনেক জায়গা থেকে উজানে পানি প্রত্যাহার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন নদী বাঁচাতে হবে, নদীর পানির প্রবাহ ঠিক রাখতে হবে, সেজন্য ড্রেজিং করে নাব্যতা ঠিক রাখতে হবে। মানুষ এখন উন্নয়ন বলতে রাস্তা ও ভবন নির্মাণকেই বোঝে। দৃষ্টিভঙ্গি বদলিয়ে প্রকৃতি ও নদ নদীর দিকে সদয় হবার পরামর্শ দেন পররাষ্ট্রমন্ত্রী। নদী বাঁচাতে প্রত্যেক প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতাও থাকতে হবে। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা বেসিন, এই 3টে বেসিনের উৎপত্তি হচ্ছে আমাদের দেশের বাইরে। ক্যাচমেন্ট এরিয়ার 93% আমাদের দেশের বাইরে, অনলি 7% ক্যাচমেন্ট এরিয়া আমাদের। এই 3টা নদীতে যখন বেশি পানি আসে, সে পুরো পানিটা আমাদের উপর দিয়ে যায়। এই 3টা নদী যখন উপর থেকে পানি কম পায়, সেটার ইফেক্টও আমরা পড়ি। এই 3টা নদীতে যখন উপরে বাঁধ নির্মাণ করা হয়, সেটার ইফেক্টও আমাদের উপর পড়ে। মেয়াদ উত্তীর্ণ নৌযান ও মালিকদের অতিরিক্ত মুনাফার লোভ নৌ দুর্ঘটনার বড় কারণ। নদী বাঁচানোর আহ্বানের পাশাপাশি 23 মে তারিখকে জাতীয় নদী দিবস ঘোষণার প্রস্তাব করা হয় সেমিনার থেকে। নদীর অববাহিকায় যারা বসবাস করে সবার জন্য সুষমভাবে পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার। সবাই মিলে যদি আমরা একটা আঞ্চলিক ব্যবস্থাপনা দাঁড় করাতে পারি, তাহলে সবার জন্যই এটি সুবিধা হবে বলে আমি মনে করি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শৈশবের শহর মাশহাদে পৌঁছেছে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে নেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় রাইসির কফিন। সেখানে অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন লাখ লাখ মানুষ। আজই মাশহাদের কেন্দ্রস্থলে ইমাম রেজার মাজারে দাফন করা হবে রাইসিকে। এর আগে বৃহস্পতিবার সকালে খোরাসান প্রদেশের রাজাভির বীরজান্ত শহরে তার মরদেহ নেওয়া হয়। সেখানে কফিন গ্রহণ করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তিম শয়নের প্রস্তুতি নিতে মাজারের চারপাশে অবস্থান নিয়েছেন শোকার্ত মানুষ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র টি-20 সিরিজ প্রসঙ্গ। ঘুরে দাঁড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। বিশ্বকাপের প্রস্তুতিমূলক সিরিজটিতে টাইগারদের শুরুটা হয়েছে হতাশার।
যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পেরে ওঠেনি শান্তর দল। ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি টপ অর্ডার ব্যাটাররা। বোলিংয়েও ছিল না বৈচিত্র্য। বিশ্বকাপের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের মাটিতে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের মূল টার্গেট। সিরিজ হারের হতাশা নিয়ে বিশ্বকাপে যেতে চাইবে না কোনো দলই। বাংলাদেশও সেটার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ভুল ত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব রিয়াদদের। এদিকে প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা স্বাগতিকদের। এদিকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচের হারকে অঘটন হিসেবেই দেখছেন বিসিবির নির্বাচক হান্নান সরকার। রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিশ্বকাপের আগে এই ধাক্কায় আরও সতর্ক হয়ে উঠবে টিম বাংলাদেশ। নর্মালি কিন্তু আমরা যেটা চিন্তা করেছিলাম যে ইউএস এর সঙ্গে যাবে, প্রথম ম্যাচ থেকে 3 ম্যাচ একদম ফাটিয়ে জিতে যাবে। আসলে টি-20 ক্রিকেট কিন্তু ব্যাপারটা এরকম না। ওই স্পেসিফিক দিনে ভালো খেলাটা খুব জরুরি। ধাক্কাটা শুরুতে লেগে যাওয়া অনেক সময় ভালো, মানে পুরো মেইন ইভেন্টে যাওয়ার আগে যদি ধাক্কা কিছু খেয়ে সতর্ক হয়ে যাওয়া যায়, সেই জায়গা থেকে আমার মনে হয় সেটা খেয়ে গিয়েছি আমরা। আমি শিওর যে আমরা সেটা ঘুরে দাঁড়াবো এবং ভালো কিছু। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রার্থী হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত, সহিংসতামুক্ত ভোট চায় ইসি। বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে লঘুচাপ, আগামী 3 দিনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। বঙ্গবন্ধু সবসময় ছিলেন শান্তি ও শোষিতের পক্ষে। জোট নিরপেক্ষ নীতি অনুসরণ এবং শান্তি ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয় বিশ্ব দরবারে আদর্শ দেশের মর্যাদা লাভ করে বাংলাদেশ। স্বাধীনতার শান্তি প্রতিষ্ঠায় 1973 সালের আজকের দিনে তাই বঙ্গবন্ধুর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয় জুলিও কুরি পদক। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। তিনি বঙ্গবন্ধু হয়েছিলেন সেই 1969-এ, আর মুক্তিযুদ্ধ তাকে করেছে বাঙালির অবিসংবাদিত নেতা। নির্যাতিত, বঞ্চিত, অবহেলিত একটি জাতিকে দেখিয়েছিলেন মুক্তির পথ, দিয়েছিলেন স্বাধীনতা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। ছাত্র জীবন থেকেই বিশ্বশান্তির পক্ষে পথ চলা শুরু। রাজনীতির মাঠে নেমে আরও সক্রিয় হন। ভাষা আন্দোলনে কারাভোগ করা বঙ্গবন্ধু 52 অক্টোবরে যোগ দেন চীনে অনুষ্ঠিত পিস কনফারেন্স অফ দ্য এশিয়ান অ্যান্ড প্যাসিফিক রিজিয়ন্সে, যেখানে 37টি দেশের শান্তিকামী নেতাদের সাথে মতবিনিময়ে আরও তীব্র হয় তার সংকল্প। 56 এপ্রিলে স্টকহোমে বিশ্বশান্তি পরিষদের সম্মেলনে বঙ্গবন্ধু বলেন, বিশ্বশান্তি আমার জীবনের মূলনীতি। নিপীড়িত, নির্যাতিত, শোষিত ও স্বাধীনতাকামী সংগ্রামী মানুষ যে স্থানীয়ই হোক না কেন, তাদের সঙ্গে আমি আছি। বঙ্গবন্ধুর স্পষ্ট উচ্চারণ, পৃথিবী দুভাগে বিভক্ত, আমি শোষিতের পক্ষে। দেশে বিদেশে যেখানেই মানবাধিকার লঙ্ঘন দেখেন, সেখানেই প্রতিবাদের ঝড় তোলেন মহানায়ক। বৈষম্য, দারিদ্র্য, বিচারহীনতা নিরসনে করেছেন আজীবন সংগ্রাম। একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। 7 মার্চের ভাষণেও শান্তিপূর্ণ দ্রোহের ডাক দিয়েছিলেন জাতির পিতা। কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতা নয়, বরং দুনিয়ার সকল শোষিত ও নিপীড়িত মানুষের কল্যাণে বিশ্বাসী ছিলেন তিনি। সবার সাথে বন্ধুত্ব, কারো প্রতি বিদ্বেষ নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে এগিয়ে চলছিল দেশ। বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মুমূর্ষ নরনারীর আর্তনাদের ইতিহাস। আজীবন জনগণের সেবায় জীবন উৎসর্গ করার দর্শন আর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়কত্ব, এই বিবেচনায় 1972 সালের 10 অক্টোবর পদকপ্রাপ্ত হিসেবে বঙ্গবন্ধুর নাম ঘোষণা করে বিশ্ব শান্তি পরিষদ। প্রেসিডেন্সিয়াল কমিটির সভায় এই সিদ্ধান্তে একমত হন 140টি দেশের প্রায় 200 সদস্য। পরের বছর 23 মে বাংলাদেশের এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দেন পরিষদের তৎকালীন সেক্রেটারি জেনারেল রমেশচন্দ্র। সেই অনুষ্ঠানে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু। স্বাধীন বাংলাদেশে কোনো রাষ্ট্রনেতার সেটিই ছিল প্রথম
আন্তর্জাতিক পদকপ্রাপ্তি। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। জুলিও কুরি শান্তি পদক বঙ্গবন্ধুকে বিশ্ববন্ধুর মর্যাদা দিয়েছিল। বিশ্ব শান্তি পরিষদের এই পদক ছিল জাতির পিতার কর্মের স্বীকৃতি এবং বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক সম্মান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির 51তম বর্ষপূর্তিতে সম্প্রতি বাংলাদেশের আলোচনায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন পার্থসারথী। রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশের শান্তি ও সম্প্রীতির অগ্রদূত বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভা। অশান্তিময় বিশ্বে বঙ্গবন্ধু সবসময় শান্তির কপোত উড়িয়ে গেছেন বলে মন্তব্য প্রধান অতিথি প্রধানমন্ত্রী শিক্ষা সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীর। জুলিও কুরি শান্তি পুরস্কারকে আমরা উদযাপন করতে চাই, তাহলে সেই প্রেক্ষাপটে একজন মহামানবের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তার জীবন ইতিহাস থেকে এবং তার জীবন অভিজ্ঞতা থেকে তিনি যেভাবে দেখেছেন এবং একইভাবে তার যে শান্তির যে উন্নয়ন এবং শান্তির যে দর্শন, সেই দর্শনের আলোকে বিবেচনা করতে হবে। আমি মনে করি তরুণ প্রজন্মের জন্য সেটি হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন যাত্রায় সারথি হওয়ার সবচেয়ে বড় অবলম্বন এবং বড় শক্তি। বিশিষ্টজনেরা বলেন, স্বাধীনতার অনেক আগে থেকেই আন্তর্জাতিক অঙ্গনে বঙ্গবন্ধুর দীপ্ত পদচারণা, স্বৈরশাসক পাকিস্তানি জান্তাদের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধ সারা বিশ্বকে বাংলাদেশের দিকে চোখ ফেরাতে বাধ্য করে। জুলিও কুরি পদকের সময় বঙ্গবন্ধু সম্পর্কে তখনকার সেক্রেটারি জেনারেল রমেশ চন্দ্র বলেছিলেন যে তিনি শুধু আজ বঙ্গবন্ধু নন, তিনি আজ থেকে বিশ্ববন্ধু। এই কথাটি অর্থ আজকে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন নাই। আজকে যে কোনো তরুণ প্রজন্মের যে কোনো মানুষ, যে কোনো বন্ধুরা আমাদের, তারা যদি একটুখানি মনোনিবেশ করেন এই অর্থের মধ্যে ঢুকবার জন্যে, তাহলে বুঝতে পারবেন যে কতখানি সত্য উচ্চারণ ছিল সেদিন 1973 সালের 23শে মে। আলোচনায় উঠে আসে বাংলাদেশের সংবিধানে বর্ণিত বঙ্গবন্ধু গৃহীত পররাষ্ট্রনীতিই তাকে সারা পৃথিবীতে শান্তির দিশারি হিসেবে সুখ্যাতি এনে দেয়। সবাই মিলে একটা ভালো দেশ করে তুলি, সেই দেশের নেতা সবসময় থাকবে শেখ মুজিবুর রহমান, 1000 বছর নেতা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। গণমাধ্যম কর্মী আইন ও প্রেস কাউন্সিল আইনকে ভালো কাঠামোতে দাঁড় করাতে কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা জানান প্রতিমন্ত্রী। গত সংসদে স্ট্যান্ডিং কমিটিতে ছিল, পাস হয়নি, তো আমি এটা নিয়ে এসে গণমাধ্যম কর্মী আইনটা একটু ফোকাস করছি, সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে তাদের ওপিনিয়ন নিয়েছি, এটাকে একটা শেপে নিয়ে এসে ইতিমধ্যে প্যারালালি কাজ করছে ওইটা নিয়েও। তো প্রেস কাউন্সিলে ওটা নিয়ে আলাপ করব এবং সেখানেও আমি স্টেক হোল্ডারদের ওপিনিয়ন নিব। মানে আপনাদেরকে অন্ধকারে রেখে কোনো কিছু হবে না। কোনো ষড়যন্ত্র যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য তাঁতি লীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনায় আয়োজন করে তাঁতি লীগ। সভায় ডক্টর আব্দুস সোবহান গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপের কারণে সারা বিশ্বে বাংলাদেশ আজ প্রশংসিত হচ্ছে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়া যে ষড়যন্ত্র শুরু করেছিল তা আজও চলমান আছে বলেও জানান বক্তারা। আওয়ামী লীগের হাতেই বাংলাদেশ নিরাপদ বলে মনে করেন তারা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনূস সহ 4 জনকে 4 জুলাই পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে জামিন বাড়ানোর আবেদনে ট্রাইব্যুনালে হাজির হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জন। পরে গণমাধ্যমের সামনে অভিযোগ করেন, দুর্যোগের ভেতর দিয়ে যাচ্ছেন, নিজের কাজ করতে পারছেন না, ফলে জনগণ সুফল থেকে বঞ্চিত হচ্ছে, দেশের ইমেজ নষ্ট হচ্ছে। তবে সাজাপ্রাপ্ত ব্যক্তি এমন কথা বলতে পারেন না, এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। 1 জানুয়ারি ওই 4 জনকে 6 মাসের কারাদণ্ড ও 25,000 টাকা করে জরিমানা করলেও আপিলের শর্তে সেদিনই 1 মাসের জামিন দেন শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে করা আপিলের সাজা বাতিল চেয়েছেন তারা।
কিন্তু যে আমরা একটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছি না, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। দুঃখ লাগে যে আমাদের করতে না পারার কারণে মানুষ যে বঞ্চিত হলো, এটাতে সে কাজটা করতে পারলাম না বলে এটার জন্য কষ্ট লাগে। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্থ ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যায় নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সব পদে নির্বাচন স্থগিত করেছেন কমিশন। তৃতীয় ধাপে 29 মে ভোট গ্রহণের কথা ছিল সেখানে। ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্থগিত হওয়ার তথ্যটি জানান ঢাকা অঞ্চলের অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও রায়পুরা উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার মোশাররফ হোসেন। বুধবার দুপুরে দুর্গম চরাঞ্চল পাড়াতলির মামদের কান্দিতে প্রচারণায় গিয়ে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের হামলায় নিহত হন তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া। এই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী ছিলেন। এদিকে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না এবং তা মানুষের কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করেন রাশেদা সুলতানা। এ সময় বলেন, নির্বাচন ব্যবস্থা গণতন্ত্রের সবচেয়ে বড় চাবিকাঠি। তাই কমিশন নির্বাচনগুলো সহিংসতা মুক্ত রেখে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করেছে। নির্বাচন সংশ্লিষ্টদের নিরপেক্ষতা বজায় রেখে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার চালানোরও আহ্বান জানান ইসি রাশেদা সুলতানা। প্রথম ধাপ আমরা ভালো করেছি, তৃতীয় ধাপ আমাদের প্রত্যাশা ছিল আমরা আরও ভালো করব। আমরা মনে করি যে আমরা আরও ভালো করেছি। আমরা তৃতীয় ধাপ আরও ভাপ করতে চাই, চতুর্থ ধাপ তার চেয়ে বেশি ভালো করে আমরা জনগণের মনে এই আশাটুকু আনতে চাই যে না, নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আগামী 24 ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী 48 ঘণ্টায় শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত করবে তা এখনও নিশ্চিত নয়। মানিক শিকদারের রিপোর্ট। গত এক সপ্তাহ থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে চলমান ঘূর্ণন বায়ু থেকে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের তাপমাত্রা গত দিনের তুলনায় বেড়েছে 1 থেকে 3 ডিগ্রি। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদী ও রাঙ্গামাটিতে 38.5 ডিগ্রি সেলসিয়াস। যখন সাগরে কোনো একটা সিস্টেম গ্রো করে সেই সময় ল্যান্ডে বৃষ্টি কমে যায়। যখন ল্যান্ডে বৃষ্টি কমে যাবে অটোমেটিক্যালি এই সময় তাপমাত্রা বেড়ে যাবে। লঘুচাপটি ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী কয়েকদিনে এটি শক্তিশালী হতে পারে। সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। এর পরের স্টেপ হচ্ছে আপনার নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন। এটা হয়তো আগামীকাল ভোরের ভিতরে এটা হয়ে যাবে এবং তারপরে স্টেপ যে আপনার গভীর নিম্নচাপ এবং সাইক্লোন। আশা করি যে আপনার শনিবার সকাল নাগাদই এটা মানে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি এ মাসের শেষে উপকূলে আঘাত হানতে পারে। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের কোস্টে আসার সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল গেলে আপনার মোর স্পেসিফিক বলা যাবে কোন এলাকায় যাবে। সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মাছ ধরার নৌকা আছে, তারা কোস্টের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযান, যৌথ বাহিনীর গুলিতে কেএনএফ এর 2 সন্ত্রাসী নিহত। যুক্তরাজ্যে মেয়াদের 6 মাস আগে জাতীয় নির্বাচনের ঘোষণা, 4 জুলাই আগাম ভোট। সন্ধ্যা 7টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ।
বান্দরবানে সন্ত্রাস বিরোধী অভিযানে যৌথ বাহিনীর গুলিতে নিহত হয়েছে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর 2 সন্ত্রাসী। বান্দরবান সদর উপজেলার সুয়ালকের শ্যারন পাড়ায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানায় সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারন পাড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় উপস্থিতির টের পেয়ে গুলি চালায় KNF এর সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই KNF এর 2 সন্ত্রাসী নিহত হয়। এর আগে যৌথ বাহিনীর অভিযানে 19 মে রুমা রোয়াংছড়িতে 3 জন, 7 মে রুমার দার্জিলিং পাড়ায় 1 জন, 28 এপ্রিল রুমার রেমাক্রি প্রাংসায় 2 জন ও 22 এপ্রিল মুনলাই পাড়ায় 1 সন্ত্রাসী নিহত হয়। এক গরু পালনেই ব্যয় প্রায় 10 লাখ টাকা, দৈনিক খরচ 1200। হাটে তোলা হলেও গেল 2 বছর বিশাল সারটি বিক্রি হয়নি। এতে দেনা বেড়েছে নিম্নবিত্ত গৃহস্থের। বলছি মাদারীপুরের রাজাবাবুর কথা। এবার প্রত্যাশিত দাম পাবেন বলে আশাবাদী রাজাবাবুর মালিক। মাদারীপুর প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রাজীব জামান। নিজের গোয়াল ঘরে জন্ম নেয়া একটি ছোট্ট বাছুর, শখ করে গৃহস্থ নাম রাখলেন রাজাবাবু। বছর ঘুরতে না ঘুরতেই অন্য সব গরুর চেয়ে দ্রুত বাড়তে থাকে গরুটি। 5 বছর 3 মাস বয়সী রাজাবাবু আকার ওজনে জেলার সেরা। ষাটটির মালিক মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের মওফেল ভূঁইয়া। প্রতিদিন ষাটটির পেছনে খরচ প্রায় 1200 টাকা। গত বছর ষাটটির দাম হাঁকানো হয়েছিল 30 লাখ টাকা। ঢাকার হাটে তোলা হলেও প্রত্যাশিত দাম মেলেনি, থেকে যায় অবিকৃত। এই গরু যে আমি যেবি খাওয়াইতাম, ওই যে অনেকে কত কিছু খাওয়ায়, ফিট খাওয়াইয়া হলে 5 বছর গরু টেকতো না তো। গত বছর চাইছিলাম 30 লক্ষ টাকা, এবছর টাকা টুকা চাইলাম না। আপনারা আইয়েন, ক্রেতারা আইয়েন, অল্প সময় ছাড়িয়ে দেবো। রাজাবাবু লালন পালন করতে গিয়ে ঋণগ্রস্ত পরিবারটি। ষাটটি নিয়ে বিপাকে পরিবারের সদস্যরা। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে, আমরা 6 ভাই বোন, তার সাথে এটা রোজগার করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে, ব্যয়বহুল খরচ হইতেছে। দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে, 6-7 কেজি বসে যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয়, সেটার পারিশ্রমিক নাই বললাম। এত বিশাল আকৃতির গরু ইতিপূর্বে দেখেনি আশপাশের মানুষ, তাই প্রতিদিনই ষাটটি দেখতে আসছেন অনেকে। মাদারীপুর জেলা না, আরো 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এই গরু দেখতে অনেক গ্রাম থেকে মানুষ আসে, এমনকি অনেক জেলার থেকে আসে। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। 5-10 বছর ধরে তো পালতে আছে, এত কষ্ট করি, বহুত কষ্ট করতেছে গরুটা নিয়ে। এবারের কোরবানির পশুর হাটে রাজাবাবু বিক্রি হবে, দায় দেনা মুক্ত হবেন মওফেল ভূঁইয়া, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাজীব জামান, একুশে টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। আগামী 2 মাসের মধ্যে 48টি সেবা সংস্থার 150টি সেবা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। দুপুরে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিনিয়োগ উন্নয়ন ও বিডা অনলাইন ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রম শীর্ষক সভায় অংশ নেন বিডার চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। এ সময় বিডার পক্ষ থেকে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান সংস্থাটির চেয়ারম্যান। সংবাদ শেষ করছি নজরুল মেলার খবর জানিয়ে। ভক্ত অনুরাগীদের ভিড়ে উৎসব মুখর ত্রিশালের নজরুল মেলা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহ ত্রিশালের দড়িরামপুর একাডেমি মাঠ পরিণত হয়েছে মিলন মেলায়। এমন আয়োজন নিয়ে দারুণ খুশি সব শ্রেণী পেশার মানুষ। আজ শুরু হওয়া নজরুল মেলা শেষ হবে শনিবার। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ব্যাপক উৎসবমুখর ময়মনসিংহের ত্রিশালের দড়িরামপুর একাডেমি মাঠ। নজরুল মেলাকে কেন্দ্র করেই মানুষের এমন উচ্ছ্বাস। দ্রোহ, সাম্য ও প্রেমের কবি কাজী নজরুলের জন্মজয়ন্তীকে ঘিরে প্রতি বছরই আয়োজন করা হয় এই মেলা। বৃহত্তর ময়মনসিংহের বাইরে থেকেও অনেকে এসেছেন। মেলায় এসে দারুণ খুশি 3 প্রজন্মের নজরুল প্রেমী ভক্ত ও অনুরাগীরা। পার্শ্ববর্তী সব জায়গায় এই মেলা নিয়ে একটা অন্যরকম উত্তেজনা। ছোটবেলা থেকে আসতেছি,
বেশ আনন্দ লাগে। প্রতি বছরই অপেক্ষা করি জ্যৈষ্ঠ মাসে 11 তারিখে প্রতি বছরই মেলা হয়। ভালো লাগতেছে মেলাটা, খুব মজা হচ্ছে। প্রতি বছর আমরা মেলাতে আসি, নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস কিনি, ওদের আগ্রহে অপেক্ষা করি প্রতি বছর। এটা আসলে ত্রিশালবাসীর একটা ঐতিহ্য, নজরুল জয়ন্তী। নজরুল মেলাকে কেন্দ্র করে থাকছে নানা আয়োজন। এবার বেশি কেনা বেচার প্রত্যাশা বিক্রেতাদের। প্রতি বছরে আসি, ভালো বেচা কেনা হয়, এবার আসছি আশা করি ভালো বেচা কেনা হবে। মানুষজন হবে, প্রচুর হবে, কারণ সন্ত বৃষ্টি হয়, এবার তো বৃষ্টি বদল নাই, তো বেচা কিনা ভালো হবে। নজরুল জন্মজয়ন্তীর উৎসবের সঙ্গে মেলার আয়োজন ত্রিশালের আপন সংস্কৃতি। কবি নজরুলের সঙ্গে বাঙালির যে নারীর বন্ধন, তাই যেন জানান দিচ্ছেন সবাই। ত্রিশালে যে মেলাটি হচ্ছে, এখান থেকে কিন্তু আশেপাশের অনেক জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তাদের আত্মীয় স্বজন বাড়িতে আসে, এসে এই মেলাটি উপভোগ করে। কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠায় ত্রিশালের এই মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমন প্রত্যাশা সকলের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। এমপি আনোয়ারুল আজিমকে লোমহর্ষকভাবে হত্যা, কলকাতায় গ্রেপ্তার সিয়াম, তদন্তে ঢাকা আসছে ভারতীয় পুলিশ। এমপির মরদেহ উদ্ধারে কাজ করছে 2 দেশের গোয়েন্দা সংস্থা, অপকর্মে জড়িত কিনা তদন্তে বেরিয়ে আসবে। বীর মুক্তিযোদ্ধা খচিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু, বীরত্বের স্মারক চিহ্ন হয়ে থাকবে বললেন সিইসি। নদ নদীর দুরবস্থার জন্য প্রতিবেশী দেশগুলোকে দুষলেন পররাষ্ট্রমন্ত্রী, আঞ্চলিক ব্যবস্থাপনা ফোরাম গঠনের প্রস্তাব। এবং দ্বিতীয় টি-20তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, সিরিজে ফিরতে মুখিয়ে টাইগাররা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।